শুরু হয়ে গেল ব্লাড লাইনে আবারও ভয়ঙ্কর লড়াই। আর আজকে স্ম্যাকডাউনের শো দেখার পরে আমার আবারও বলতেই হচ্ছে, আরে কেউ তো একটু টাকলা ট্রিপল এইচকে বুঝাও। হঠাৎ করেই মাঝে মধ্যে এত ভালো শো দিলে আমাদের তো বদহজম হয়ে যাবে, কারণ আমরা তো এত ভালো শো দেখে অভ্যস্ত না। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকে স্ম্যাকডাউনের শুরুতেই আমাদেরকে ব্যাক স্টেজে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কডিকে দেখানো হয়। সেখানে নিকল ডিসও ছিল। কডি এবং নিকল ডিসের মধ্যে মূলত আগামী স্ম্যাকডাউনে গান্থার এবং কডির মধ্যে যে ম্যাচ হবে, এই ম্যাচের জন্য গান্থার কি শর্ত রাখবে আজকের স্ম্যাকডাউনে, এই বিষয়টা নিয়েই কথা হচ্ছিল। নিকল ডিস সেখান থেকে চলে যাওয়ার পরে কডির আমরা ফেস অফ দেখতে পাই উসোসের সাথে, যেখানে যে উসো কডিকে বলে যে আজকে আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য কম্পিট করব, আমি এই সম্পূর্ণ টুর্নামেন্টে জিতবো এবং সামারস্লামে তোমাকে ফেস করব আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। কডি বলে যে ঠিক আছে, তুমি যদি কিং অফ দ্য রিং টুর্নামেন্টে জিততে পারো, আমাকে চ্যালেঞ্জ করো, আমাকে ফেস করতে চাও, আমার এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা নাই, তবে তুমি যেই কাজগুলাই করো না কেন তুমি নিজের কথা অনুযায়ী করো, তুমি রোমানের কথা শুনে কাজ করো না, এরকম করে কডি যে উসোকে বলে। এরপর আমাদেরকে আরও একটা সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টটা ছিল জেড কার্গেল, মিচেন এবং বিফ্যাবের, যেখানে মূলত জেড কার্গেল, টিফনি স্ট্যাটন, শার্লেট ফ্লেয়ার এবং রিয়া রিপ্লিকে নিয়ে কথা বলতেছিল, আর তাছাড়া কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য যে ম্যাচ হবে এই বিষয়গুলো নিয়েও মূলত কথা বলতেছিল। আর এখানে জেড কার্গেল যখন শার্লেট ফ্লেয়ারের নাম নেয়, ঠিক সেই সময় অপর দিকে মিউজিক হিট হয়ে যায় শার্লেট ফ্লেয়ারের, মানে আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে শার্লেট ফ্লেয়ার। আর আজকের স্ম্যাকডাউনের শুরুতেই বা আজকের স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ হিসেবেই আমরা কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য একটা ফেটাল ফোরে কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যেই ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল শার্লেট ফ্লেয়ার, জেড কার্গেল, সরুকা এবং লানা ভ্যালকেরিয়া। যদি এই ম্যাচের ব্যাপারে কথা বলি, তাহলে এটা অনেক ভালো একটা ম্যাচ ছিল। চারজনে এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। এই ম্যাচ চলাকালীন সময়ে আমরা মিচেন এবং বিফ্যাবকে ঝামেলা করতে দেখতে পেয়েছি। সেখানে আবার তাদেরকে আটকানোর জন্য টিফনি স্ট্যাটন এবং অ্যালেক্সা ব্লিসও আসে। আর তাছাড়া ওভারঅল এই ম্যাচটা বেশ ভালো হলেও ম্যাচের বেশ কিছু জায়গায় একটু মিস ম্যাচ বা একটু টাইমিংয়ে গড়বড় মনে হয়েছে। তাছাড়া ম্যাচের শেষের দিকে কিন্তু এই ম্যাচটা আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, যেখানে আমরা জেড কার্গেলের কাছ থেকে জেডিড ফিনিশার দেখতে পাই, সরুকার কাছ থেকে সোল স্নেচার দেখতে পাই। তবে এত কিছু হবার পরেও শেষ পর্যন্ত শার্লেট ফ্লেয়ার কিন্তু এই ম্যাচটা জিতে যায়। কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনালের জন্য শার্লেট ফ্লেয়ার নিজেকে কোয়ালিফাই করে নেয়। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে টিফনি স্ট্যাটনকে দেখানো হয় এবং তার কাছে মূলত একটু আগে সে যে কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট ম্যাচের মধ্যে ইনডাইরেক্টলি শার্লেট ফ্লেয়ারকে সাহায্য করেছিল, এই বিষয়টা নিয়েই জানতে চাওয়া হয়। তো এখানে টিফনি স্ট্যাটনের কথাবার্তা চলতেই সেখানে মিচেন এবং বিফ্যাব চলে আসে, যেহেতু টিফনি স্ট্যাটন মিচেন এবং বিফ্যাবের উপরে অ্যাটাক করেছিল, তো এটা রিভেঞ্জ নেওয়ার নিয়তেই মূলত এই দুইজন সেখানে আসে। তবে তারা কিছু করে ওঠার আগেই সেখানে ক্যান্ডু স্টিক নিয়ে হাজির হয়ে যায় চেলসি গ্রিন, এবং সে এসে ঝিঙ্গালালা হুড়হুড় করতে শুরু করে, যেটা দেখে মিচেন এবং বিফ্যাব ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে ব্লাড লাইনের একটা সেগমেন্ট দেখানো হয়, মানে জেউসো এবং জিমি উসোকে প্রথমে দেখানো হয়। জেউসো যেহেতু কিং অফ দ্য রিং টুর্নামেন্ট ম্যাচের মধ্যে কম্পিট করবে, তো এই ম্যাচের ব্যাপারেই মূলত কথাবার্তা হচ্ছিল। সেখানে আবার জেকা ফাটু চলে আসে। তো জেকা ফাটুকে দেখে উসোস বলে যে তুমি এখানে কেন, তোমার তো এখানে আসার কথা নয়। তো এখানে জেকা ফাটু বলে যে সমস্যা নাই, আমি তোমাদের ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করব না, বরং আমি এখানে এসেছি ওটিসির একটা মেসেজ নিয়ে, যেটা আমাকে সোলো সিকাওয়ার কাছে পৌঁছে দিতে হবে, তো আমি ওই কাজটাই করতে যাচ্ছি। তো এরকম টাইপের একটা ব্লাড লাইন সেগমেন্টও আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমাদেরকে আরও একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয় আরট্রুথ, ফিন ব্যালার এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে। আরট্রুথ মূলত ফিন ব্যালারকে দেখে
আবারও জাজমেন্টের রিউনিয়ন হওয়ার বিষয়টা নিয়ে কথা বলে। সেখানে ডেমিয়ান প্রিস্টও চলে আসে। ডেমিয়ান প্রিস্ট এবং ফিন ব্যালারের মধ্যে আমরা ফেস অফও দেখতে পাই, তবে দুজনেই যেহেতু এখন ফেস ক্যারেক্টার প্লে করতেছে এর জন্য কোনো টেনশন বা হাতাহাতি আমরা দেখতে পাই না। তবে R-Truth ওই নিজের মতো করেই জাজমেন্টে রিউনিয়ন করতেছে, জাজমেন্টে আবারও বুম করবে, জাজমেন্টে আবারও অন ফায়ার, এই টাইপের বিষয়গুলো নিয়ে কথা বলে। তো এরকম টাইপের একটা ফানি সেগমেন্টও আমাদেরকে ব্যাক স্টেজে দেখানো হয়েছে। এরপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই ব্রি বেলা এবং পেইজ ভার্সেস ফেটাল ইনফ্লুয়েন্সের মধ্যে। তো ডিসেন্ট একটা ম্যাচ ছিল, চারজনেই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। ম্যাচ চলাকালীন সময়ে রিং সাইডে দাঁড়িয়েছিল জেসি জেইন্স, সে এই ম্যাচের মধ্যে ঝামেলা করে যেটা আবার রেফারি দেখে ফেলে, যার জন্য রেফারি রিং সাইড থেকে মূলত জেসি জেইন্সকে ব্যান করে দেয়, তাকে তাড়িয়ে দিচ্ছিল। ঠিক এই সময়ই লেনি রেইড মূলত পেজকে রোল আপে নিয়ে নেয়। আর রেফারি যেহেতু অন্যদিকে তাকিয়েছিল, ব্রিবেলা কি করে পেজকে উল্টিয়ে দেয়, যার জন্য রোল আপটা উল্টো হয়ে যায়, যার কারণে শেষ পর্যন্ত ব্রিবেলা এবং পেজ ফেটাল ইনফ্লুয়েন্সকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা জিতে নেয় ব্রিবেলা এবং পেজ। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে ডেন হাউজেনের একটা সেগমেন্ট দেখানো হয়। সেখানে প্রথমে লস গার্জা, এরপরে ম্যাট কার্ডানা এসে নিজেদের টাকা পয়সা দিচ্ছিল তাদের অপোনেন্টদেরকে কার্স করানোর জন্য, মানে এই টাইপের কিছু একটা ছিল। তো ম্যাট কার্ডানাকে সেখান থেকে তাড়িয়ে দেয় মিজ এবং কিউটেলসন, এবং এদের মধ্যে মূলত সেখানে কথাবার্তা হয়, ঝামেলা হয়, মানে ডেন হাউজেনের জন্য মিজের কি বাজে অবস্থা, এই বিষয়গুলো নিয়ে মূলত কিউটেলসন সেখানে কথা বলতেছিল। এবং কথা বলার একটা পর্যায়ে সেখানে সে আবারও একটা ইলেকট্রিক মেশিনে হাত দিয়ে দেয়, যার জন্য সে কারেন্ট শক খেয়ে যায়। তো এরকম টাইপের একটা ফানি সেগমেন্টও আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে স্যামি জেইন এবং কডি রুডসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তো এই সেগমেন্টের মধ্যে স্যামি জেইন নিজেকে লাস্ট রিয়েল গুড গাই বলে, এবং এটা সে আজকে তার নিজের টি শার্টে লিখেও নিয়ে এসেছিল। তো স্যামি জেইন এই সেগমেন্টের মধ্যে কডিকে বলে যে দেখো, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি সবটা সময় সবটা জায়গায় তোমাকে সাহায্য করেছি, তোমার ভালো চেয়েছি। ইভেন গত সপ্তাহে এত কিছু হবার পরেও আমি কিন্তু তোমাকে সাহায্য করেছি, গান্থারের হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছি, বাঁচানোর চেষ্টা করেছি। অথচ তুমি কি করলে? তুমি শেষ পর্যন্ত সেই আমার ওপরেই অ্যাটাক করলে। আর তাছাড়া তুমি যে সবসময় বলো যে তুমি ভালো, তুমি কিন্তু আসলে ভালো নয়। কারণটা হলো দেখো, তুমি কিন্তু অনেকগুলো বন্ধু বানিয়েছিলে, তবে এখন দেখো আমি ছাড়া তোমার পাশে কিন্তু আর কেউ নাই। তাইলে এখানে আমি কি ধরে নিব? দোষটা কি সবার ছিল নাকি তোমার একার ছিল? এখানে স্যামি জেন কিন্তু একটা লজিক্যাল কথা বলেছে, কারণ দোষ যদি একজনের হয় তাহলে কেভিন ওয়েন্স ছেড়ে যাইতো, র্যান্ডি কেন গেল, অন্যরা কেন গেল? তো স্যামি জেন কিন্তু এখানে আসলেই লজিক্যাল একটা কথা বলেছে যে দোষ আসলে কডির মধ্যে, এরকম ইনডাইরেক্টলি মূলত স্যামি জেন বলেছে। তো এরপরে কডি স্যামি জেনকে থামিয়ে দেয় এবং বলে যে দেখো, তুমি লাস্ট রিয়েল গুড গাই ছিলে, তবে এখন নাই। কারণটা হলো তুমি আর আগের স্যামি জেইন নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি আর আমার স্যামি জেইন নাই। আর যাই হোক, তুমি যে এত কিছু করতেছো, এত নাটকবাজি করতেছো, এই সব কিছু মূলত এই চ্যাম্পিয়নশিপটার জন্যই তো। তবে তোমাকে আজকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, যতদিন পর্যন্ত আমি চ্যাম্পিয়ন থাকবো তুমি কখনোই এই চ্যাম্পিয়নশিপ নিজে করতে পারবে না, কারণ তুমি আসলে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যই না। এরকম করে মূলত স্যামি জেনকে অপমান করে, যার কারণে স্যামি জেন রেগে যায় এবং সে কডিকে একটা থাপ্পড় দিয়ে দেয়। যার পরে অবশ্য স্যামি জেন কডিকে বলে যে আমি একটু ভুল করে থাপ্পড় লাগিয়েছি, আমার মাথা গরম হয়ে গিয়েছিল। এরকম করে মূলত স্যামি জেন কডিকে বোঝানোর চেষ্টা করে, তবে কডি কি করে, উল্টো আবার স্যামি জেনকে থাপ্পড় লাগিয়ে দেয়, যার কারণে স্যামি জেন রিং থেকে নেমে যায়, একটা স্টিল চেয়ার নিয়ে মূলত সে কডির উপরে অ্যাটাক করার জন্যও যায়, তবে সে অ্যাটাক করে না, সেখান থেকে চলে যায়। আর এইভাবেই এই সেগমেন্টটা শেষ হয়েছে। মানে শেষ পর্যন্ত স্যামি জেইন এবং কডির মধ্যে কিন্তু ঝামেলা দেখানো হয়েছে, শত্রুতা দেখানো হয়েছে। স্যামি হিট করলে কডি হিট করবে, কডি হিট করলে স্যামি হিট করবে, এরকম একটা বিষয় আমাদেরকে দেখানো হয়েছে। আর এটা কিন্তু এমনি এমনি করা হয়নি, এটার পেছনে কিন্তু একটা কারণ আছে, যেটা আমরা জানতে পারবো ভিডিওর সামনের দিকে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে সোলো সিকাওয়া এবং জেকা ফাটুর মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টের মধ্যে জেকা ফাটু সোলো সিকাওয়াকে বলে যে তুমি আবারও আমাদের ফ্যামিলিতে, আমাদের ব্লাড লাইনে ফিরে আসো, রোমান তোমাকে আবারও আমাদের ফ্যামিলিতে ফেরত চেয়েছে।
সোলো সিকাওয়া জেকা ফাটুকে নিয়ে অনেক কিছু বলে, তবে শেষে গিয়ে সে একটা বিষয় বলে, সেটা হলো রোমান যদি আমাকে চাই তাহলে রোমানের নিজে এসে আমাকে নিতে হবে, এরকম টাইপ করে কিন্তু সোলো সিকাওয়া বলেছে। মানে দিন শেষে এখানে কোম্পানি কিন্তু হিন্ট দিচ্ছে যে আমরা ব্লাড লাইন এবং এমএফটির মধ্যে ম্যাচ দেখতে পাবো, যেখানে এমএফটিতে রয়াস কিজ যুক্ত হবে। রয়াস কিজ এবং সোলো সিকাওয়ার মধ্যে কিন্তু একটা সেগমেন্টও আমাদেরকে দেখানো হয়েছে আজকের স্ম্যাকডাউনে, অনেক কিছু হয়েছে, তো ওই বিষয়গুলোতে আর না যাই। তবে এখানে মূল যে বিষয়টা, ব্লাড লাইন এবং এমএফটির মধ্যে আমরা খুব শীঘ্রই ম্যাচ দেখতে পাবো। আবার রোমান রেইন্স এবং সোলো সিকাওয়ার মধ্যে কিন্তু সিঙ্গেল ম্যাচও হতে পারে। রোমান যখন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ছিল তখন কিন্তু রোমান এবং সোলোর মধ্যে আমরা কোনো সিঙ্গেল ম্যাচ দেখতে পাইনি। আর এখন যখন সোলো সিকাওয়া ডাউন চলতেছে, এই সময়ে যদি রোমান রেইন্স এবং সোলো সিকাওয়ার মধ্যে সিঙ্গেল ম্যাচ হয় তাহলে কিন্তু সোলো সিকাওয়া আবার টপ পজিশনে আবারও লাইমলাইটে কিন্তু আসতে পারে। তো এর জন্য মূলত সোলো সিকাওয়া এবং রোমানের মধ্যে সিঙ্গেল ম্যাচও হতে পারে। তো দেখা যাক বিষয়টা কি হয়। তবে এখানে মূল যে বিষয়টা সেটা হলো রোমান সোলো সিকাওয়াকে আবারও নিজের ব্লাড লাইনে চেয়েছে, এটাই হলো মূল বিষয়। এরপর আমরা রে ফিনিক্স এবং এক্সিএম এর মধ্যে ট্রিপলের কোনো একটা চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পেয়েছি। তো ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুজনেই ভালো পারফর্ম করেছে। শেষ পর্যন্ত রে ফিনিক্স এক্সিএমকে হারিয়ে সে তার ট্রিপলের যে চ্যাম্পিয়নশিপটা সেটা রিটেইন করে নেয়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে গান্থার এবং নিকলডিসকে দেখানো হয়। আগামী স্ম্যাকডাউনে কডি এবং গান্থারের মধ্যে যে ম্যাচ হবে, এই ম্যাচের শর্তটা মূলত এই সেগমেন্টের মধ্যে গান্থার নিকলডিসকে বলে, এবং তার শর্তটা হলো যে আগামী স্ম্যাকডাউনে কডি এবং গান্থারের মধ্যে যে ম্যাচ হবে এই ম্যাচের মধ্যে রেফারি থাকবে স্যামি জেইন। তো গান্থার কিন্তু এখানে অনেক চালাকি করেছে। স্যামি জেইন এবং কডির মধ্যে কিন্তু এখন হিটেড মোমেন্ট চলতেছে। তো স্যামি জেইন হয়তো বা গান্থারকে এই ম্যাচটা জিততে সাহায্যও করতে পারে। তো মারাত্মক একটা চালাকি কিন্তু এখানে গান্থার করেছে। পরবর্তী সময় অবশ্য আমাদেরকে কডি, নিকলডিস এবং স্যামি জেনের মধ্যেও একটা সেগমেন্ট দেখানো হয়েছে, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি কডি এখন ভয় পাইতেছে। কডি এখানে স্যামি জেনকে বলে যে ভাই দেখ, তুই আমাকে একটা থাপ্পড় লাগিয়েছিস, আমি তোকে একটা দিয়েছি, আমাদের মধ্যে যা ঝামেলা ছিল সবকিছু কিন্তু মিটমাট হয়ে গেছে, আর তো কোনো সমস্যা নাই। তবে স্যামি জেন কিন্তু এখানে তেমন কোনো পাত্তা দেয় না। মানে কডি কিন্তু ভয় পাইতেছে যে স্যামি জেনকে আমি থাপ্পড় লাগিয়েছি, স্যামি জেন তো আমার উপরে রেগে আছে, তো সে হয়তো বা ঝামেলাও করতে পারে, হয়তো বা স্যামি জেনের ঝামেলার জন্য আমি আমার চ্যাম্পিয়নশিপটা হারতেও পারি গান্থারের কাছে। তো এর জন্য মূলত আজকের স্ম্যাকডাউনে ওই শুরুর দিকে যে সেগমেন্টটা হয় স্যামি জেন এবং কডির মধ্যে, এদের মধ্যে ঝামেলা দেখানো হয়েছে প্রপারলি। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ট্রিক উইলিয়ামস, কার্মেলো হাইস এবং রিকি সেন্সের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তো এই সেগমেন্টের মূল যে বিষয়টা সেটা হলো কার্মেলো হাইস মূলত ট্রিক উইলিয়ামসের এগেনস্টে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাই। একইভাবে রিকি সেন্সও মূলত ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিক উইলিয়ামসের এগেনস্টে ম্যাচ চাই। তো এদের মধ্যে কথাবার্তা চলতে একটা পর্যায়ে রিকি সেন্স কি করে, পেছন থেকে কার্মেলো হাইসের ওপরে অ্যাটাক করে, যার জন্য কার্মেলো হাইস আবার রিকি সেন্সের ওপরে অ্যাটাক করে। এই দুজনের মধ্যে ফাইট চলে। শেষ পর্যন্ত ট্রিক উইলিয়ামস, কার্মেলো হাইস এবং রিকি সেন্স দুজনকেই মেরে শেষ পর্যন্ত আপার হ্যান্ড নিয়ে নিয়েছে। এবং পরবর্তী সময়ে আমাদেরকে জানানো হয় যে আগামী স্ম্যাকডাউনে আমরা কার্মেলো হাইস এবং রিকি সেন্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, এবং এই ম্যাচের মধ্যে যে জিতবে সে মূলত ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য নাইট অফ চ্যাম্পিয়ন্সে ট্রিক উইলিয়ামসকে ফেস করবে। মানে আগামী স্ম্যাকডাউনে আমরা রিকি সেন্স এবং কার্মেলো হাইসের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো আজকের স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে আমরা জেউসো, এলএ নাইট, ফিন বেলার এবং রয়াস কিজের মধ্যে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য একটা ফেটাল 4-এ কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই। তো অনেক ভালো একটা ম্যাচ ছিল, চারজনে এই ম্যাচের মধ্যে অসাধারণ পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে আমরা বেশ কিছু ভালো ভালো সিকোয়েন্স দেখতে পাই, বিশেষ করে এই ম্যাচের মধ্যে এলএ নাইট এবং জেউসের মধ্যে যে ফাইট হয় ইট এবং ইয়া, তো এই সিকোয়েন্সটা আমার কাছে ভালো লাগে। আমরা এই ম্যাচের মধ্যে জিমি উসো এবং সোলো সিকাওয়া দুজনকেই দেখতে পাই, তবে এই দুজনের মধ্যে আমরা কোনো হাতাহাতি দেখতে পাইনি। তবে এই ম্যাচের সবথেকে মজার এবং সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো এই ম্যাচের মধ্যে আমরা একটা শিল্ড পাওয়ার বম দেখতে পেয়েছি। জেউসো, এলএ নাইট এবং ফিন বেলা তিনজনে মিলে রয়াস কিজকে কমেন্ট্রি টেবিলের ওপরে একটা পাওয়ার বম লাগিয়েছে, শিল্ড পাওয়ার বম। তো এই বিষয়টা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
তো এখানে রয়াস্কিস যদিও এখানে একটা শিল্ড বম হজম করেছে, তবে এখান থেকেও সে রিকভার করে নেয় এবং ফিন বেলারকে দিয়ে মূলত সে জিমি উসোকে মারে। দুজনেই মূলত রিং সাইডে একেবারে পড়ে থাকে। এদিকে সোলো সিকাওয়া এলএ নাইটকে একটা সামওয়ান স্পাইক মারে, তবে এটারই অ্যাডভান্টেজ নিয়ে নেয় জে উসো এবং পিন করে সে এই ম্যাচটা জিতে যায়। কিং অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনালের জন্য নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে জে উসো। অথচ আমরা ভাবতেছিলাম যে এই ম্যাচটা হয়তোবা এলএ নাইট অথবা ফিন বেলার জিতবে। যেহেতু এলএ নাইট এবং ফিন বেলারকে জেতানো হয়নি, জে উসোকেই জেতানো হয়েছে। পার্সোনালি কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে জে উসোই শেষ পর্যন্ত গিয়ে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতবে এবং সামারস্ল্যামে আমরা অ্যাকচুয়ালি জে উসো এবং কডির মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। যদি এই ম্যাচটা সামারস্ল্যামে হয়, আপনারা কি এই ম্যাচটা দেখতে চাইবেন? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।